কোনো কিছু বলার দরকার নেই, কোনো কিছু বলার দরকার নেই। এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? দেখো এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। তাকে বিশ্বাস করার দরকার নেই, তাকে বিশ্বাস করার দরকার নেই, কোনো কিছু বলার দরকার নেই, সেখানে যাওয়ার দরকার নেই। দেখো এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি, রাইট? সময় অপচয় করার দরকার নেই, সময় অপচয় করার দরকার নেই, ঠিক আছে? তো এরকম ধরনের বাক্যগুলিকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে দরকার নেই। দেখো প্রত্যেকটা বাক্যে রয়েছে কি বলতো? দরকার নেই, ঠিক আছে? তো দরকার নেই বুঝাতে, অর্থাৎ এরকম ধরনের বাক্যগুলি তৈরি করতে আমাদেরকে ব্যবহার করতে হবে নো নিড টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম। নো নিড টু প্লাস কি থাকবে? ভার্বের 1 নম্বর ফর্ম দিয়ে আমরা এরকম ধরনের সেন্টেন্সগুলোকে তৈরি করব। ওকে, তো চলো প্রথম বাক্যটা কিভাবে তৈরি করবো দেখে নি। তাকে বিশ্বাস করার দরকার নেই, তাকে বিশ্বাস করার দরকার নেই। তাহলে আমরা বাক্যটাকে তৈরি করব নো নিড টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম দিয়ে। দেখো নো নো নিড টু দিয়ে দিলাম, তারপরে কি দিব? এবার যেটা মেন ভার্ব সেটা বিশ্বাস করা। তাই বিশ্বাস করা ইংলিশ কি? ট্রাস্ট। ওকে, তো এখানে ট্রাস্টটা ভার্বের 1 নম্বর ফর্মটা লাগিয়ে দেবো। নো নিড টু ট্রাস্ট হিম, হয়ে গেল। দেখো নো নিড টু দেখতে পাচ্ছ, নো নিড টু ট্রাস্ট হিম, অর্থাৎ তাকে বিশ্বাস করার দরকার নেই। দেখো এখানে নো নিড টু এর পরে কি দিয়েছি? ভার্বের 1 নম্বর ফর্ম V1, ঠিক আছে? নো নিড টু ট্রাস্ট হিম, তাকে বিশ্বাস করার দরকার নেই। একদম বাক্য তৈরি করা খুবই সহজ। কোনো কিছু বলার দরকার নেই, কোনো কিছু বলার দরকার নেই। তাহলে বাক্যটাকে আমরা তৈরি করবো আবার নো নিড টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম। নো নিড টু, এবার বলার দরকার নেই, তাহলে বলার ইংলিশ কি? সেই, তাই তো? নো নিড টু সে এনিথিং, নো নিড টু সে এনিথিং, হয়ে গেল। দেখে নাও, নো নিড টু সে এনিথিং, অর্থাৎ কোনো কিছু বলার দরকার নেই, কোনো কিছু বলার দরকার নেই। নো নিড টু সে এনিথিং, ক্লিয়ার? সেখানে যাওয়ার দরকার নেই, সেখানে যাওয়ার দরকার নেই। তাহলে আমরা আবার নো নিড টু দিয়ে বাক্যটা তৈরি করব। নো নিড টু গো দেয়ার। দেখো নো নিড টু গো দেয়ার, অর্থাৎ সেখানে যাওয়ার দরকার নেই। যদি বাক্যটাতে এরকম থাকে যে সেখানে যাওয়ার প্রয়োজন নেই, তবুও এই স্ট্রাকচারটা ফলো করে সেন্টেন্স তৈরি করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, সো সেখানে যাওয়ার দরকার নেই, নো নিড টু গো দেয়ার, ঠিক আছে? তো এইভাবে মানে অর্থাৎ এই স্ট্রাকচারটা ফলো করে তুমি অনেকগুলো বাক্য নিজে থেকে তৈরি করতে পারবে, ঠিক আছে? মনে করো যে দেয়ারটা নেই, নো নিড টু ইট, খাওয়ার প্রয়োজন নেই। নো নিড টু রিড, পড়ার প্রয়োজন নেই। সো নো নিড টু লাগাবে, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম বসিয়ে দিবে, তবেই একটা সেন্টেন্স তৈরি হয়ে যাবে। দ্যাটস ইট। সময় অপচয় করার দরকার নেই, সময় অপচয় করার দরকার নেই। নো নিড টু, এবার অপচয় করা ইংলিশ কি? ওয়েস্ট, তাই তো? নো নিড টু ওয়েস্ট টাইম, হয়ে গেল। নো নিড টু ওয়েস্ট টাইম, অর্থাৎ সময় অপচয় করার দরকার নেই। তো এইভাবে তোমরা মানে এই স্ট্রাকচারটা ফলো করে এরকম ধরনের বাক্য তৈরি করতে পারবে। ওকে, তো আমার কিছুই বলার নেই, আমার কিছুই বলার নেই, এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? দেখো এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। আমার কিছু করার নেই, আমার কিছু করার নেই, আমার কিছুই বলার নেই, আমার কিছুই খাওয়ার ছিল না, আমার কিছুই খাওয়ার ছিল না, মানে এটা পাস্ট টেন্সের কথা বলছো, মানে অতীতকালের একটা কথা বলছো যে আমার কিছুই খাওয়ার ছিল না, ঠিক আছে? কিছুই করার নেই, কিছুই করার নেই, ঠিক আছে? সো এরকম ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে বলবে? আর এই চারটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে কিছুই করার নেই, কিছুই বলার নেই, কিছুই খাওয়ার ছিল না, কিছুই করার নেই, মানে কিছুই অর্থাৎ কোনো একটা অ্যাকশন, কোনো একটা জিনিস করার নেই বা ছিল না, এরকম বোঝাচ্ছে, রাইট? সো এরকম ধরনের বাক্যগুলিকে তৈরি করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে নাথিং টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম, নাথিং টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম। ওকে, এই গঠনটাকে ব্যবহার করে
আমরা এই বাক্যগুলি খুব সহজেই তৈরি করতে পারবো। ওকে, সো লেটস ফাইন্ড আউট। দেখো প্রথম বাক্যটা কি বলছে, আমার কিছু করার নেই। দেখো এখানে আছে কিছু, আবার এখানে আছে কিছুই। যদি কিছু থাকে তবু কোনো সমস্যা নেই, এই স্ট্রাকচারটাই ব্যবহার করে বাক্য তৈরি করতে পারবো। ঠিক আছে, সো আমার কিছু করার নেই, তো আই হ্যাভ নাথিং টু ডু। দেখতে পেলে? দেখো সেন্টেন্সটা খুব সহজেই তৈরি হয়ে গেল। আই হ্যাভ নাথিং টু ডু, অর্থাৎ আমার কিছু করার নেই। এখানে একটা জিনিস নোটিস করো, দেখো আমি বললাম নাথিং টু লাগাবে, তারপরে কি লাগাবে, V1G, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম। ওকে, সো নাথিং টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম দিয়ে এরকম ধরনের বাক্যগুলি তৈরি করতে পারবে। দেখে নাও, নাথিং টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম, অর্থাৎ ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব। সো আমার কিছু করার নেই, আই হ্যাভ নাথিং টু ডু। আমার কিছুই বলার নেই, আমার কিছুই বলার নেই, তাহলে আই হ্যাভ নাথিং টু সে। দেখে নাও, আই হ্যাভ নাথিং, দেখো নাথিং টু লাগিয়ে দিলাম, আই হ্যাভ নাথিং টু, বলার নেই, বলার ইংলিশ কি, সে। আই হ্যাভ নাথিং টু সে হয়ে গেল, আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছুই বলার নেই। দ্যাটস ইট। বাক্য তৈরি করা একদম সহজ। ঠিক আছে, আর এই গঠনটা ব্যবহার করে তোমরা নিজে থেকে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে। ঠিক আছে, আমার কিছুই খাওয়ার ছিল না। দেখো এটা এবার অতীতকালে কথা বলছে, যে অতীতকালে কোনো এক সময়ে তোমার কোনো কিছু খাওয়ার ছিল না, তার জন্য বাক্যটা বলছে যে আমার কিছুই খাওয়ার ছিল না। ঠিক আছে, তো যদি পাস্ট টেন্সে করো তো বেশি কিছু করতে হবে না, হ্যাভ এর জায়গায় হ্যাড লাগিয়ে দিবে, তাহলে পাস্ট টেন্স হয়ে গেল। দেখো আই হ্যাড, কেন হ্যাড দিলাম, যেহেতু এটা পাস্ট টেন্সের কথা বলছে। দেখো এখানে মানে হ্যাভ আছে, এটা প্রেজেন্ট টেন্সে, তার জন্য এবার পাস্ট টেন্সে, তার জন্য হ্যাড করে দিলাম। সো আই হ্যাড, বাকি সব সেম স্ট্রাকচার, আই হ্যাভ নাথিং টু ইট। দেখো আই হ্যাড নাথিং টু ইট, অর্থাৎ আমার কিছুই খাওয়ার ছিল না। এখানে হ্যাভ, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে তার জন্য, আর পাস্ট টেন্সে করলে হ্যাভ এর জায়গায় হ্যাড লাগিয়ে দিবে। দ্যাটস ইট, আই হ্যাড নাথিং টু ইট, আমার কিছুই খাওয়ার ছিল না। ঠিক আছে, কিছুই করার নেই, কিছুই করার নেই। এবার দেখো এই বাক্যটা কিভাবে তৈরি করবে। দেখো এই তিনটি সেন্টেন্সে একটা সাবজেক্ট রয়েছে। দেখো আই, যে আমার কিছু করার নেই, আমার কিছুই বলার নেই, আমার কিছুই খাবার ছিল না, এখানে সাবজেক্ট রয়েছে আই, বাট এখানে কোনো কিন্তু সাবজেক্ট নেই। ঠিক আছে, মানে কর্তা নেই এই বাক্যটাতে, শুধু সিম্পলি বলছে যে কিছুই করার নেই। তো এরকম ধরনের সেন্টেন্স গুলিকে তৈরি করার জন্য আমরা প্রথমে দেয়ার দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, যেমন বলছে কিছুই করার নেই, তাহলে আমরা বাক্যটাকে তৈরি করব দেয়ার। দেখো আমি এটাকে কন্ট্রাকশন করে দিলাম, দেয়ার ইজ, অর্থাৎ একসঙ্গে দেয়ার্স লাগিয়ে দিলাম, দেয়ার্স নাথিং টু ডু। দেখো এই যে নাথিং টু ডু, এই স্ট্রাকচারটা সেম থাকবে, শুধু সাবজেক্ট নেই, মানে বাক্যটাতে কর্তা নেই, তার জন্য দেয়ার্স দিয়ে স্টার্ট করলাম। ওকে, সো কিছুই করার নেই, দেয়ার্স নাথিং টু ডু, কিছুই করার নেই, দেয়ার্স নাথিং টু ডু। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। আমি কুকুরকে দেখে ভয় পাই, আমি কুকুরকে দেখে ভয় পাই, এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে। দেখো এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। সে ভুল করতে ভয় পায়, সে ভুল করতে ভয় পায়। দেখো এরকম ধরনের লোকজন অনেক রয়েছে যে নতুন কিছু ট্রাই করে না, ভুল হয়ে যাবে সেই কারণে, ওকে ভুল করতে ভয় পায় সেই কারণে। সে ভুল করতে ভয় পায়, সে ইংরেজিতে কথা বলতে ভয় পায়, সে ইংরেজিতে কথা বলতে ভয় পায়। তারা তাকে দেখে ভয় পায়, তারা তাকে দেখে ভয় পায়। দেখো এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। বাক্যগুলি খুবই গুরুত্বপূর্ণ বাক্য। ঠিক আছে, আমি কুকুরকে দেখে ভয় পাই, আমি কুকুরকে দেখে ভয় পাই। ওকে, সো দেখো এরকম ধরনের সেন্টেন্স গুলিকে কিভাবে ইংরেজিতে বলবে। আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে ভয় পাওয়া। ভয় পাই, ভয় পাই, ভয় পাই, চারটি সেন্টেন্সে রয়েছে। কোনো একটা কাজকে নিয়ে ভয় পাওয়া, কোনো একটা জিনিসকে নিয়ে ভয় পায়। ঠিক আছে, তো এরকম ধরনের সেন্টেন্স গুলিকে তৈরি করার জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করব অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেড অফ। ঠিক আছে, তো প্রথম বাক্যটা কি রয়েছে দেখে না, সে ভুল করতে ভয় পায়, সে ভুল করতে ভয় পায়, তাহলে বাক্যটাকে আমরা তৈরি করব
হি ইজ অ্যাফ্রেড অফ, দেখো আমরা অ্যাফ্রেড অফ লাগিয়ে দিয়েছি, হি ইজ অ্যাফ্রেড অফ কি করতে, ভুল করতে, মেকিং মিস্টেক, হয়ে গেল। হি ইজ অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেক, অর্থাৎ সে ভুল করতে ভয় পায়, দ্যাটস ইট। বাক্য তৈরি করে একদম সহজ। দেখো হি ইজ সাবজেক্ট অনুসারে আমরা ইজ নিয়ে নিয়েছি, অ্যাফ্রেড অফ লাগিয়েছি, তারপরে মেকিং মিস্টেক যেটা ভার্ব রয়েছে সেটা আইএনজি ফর্মে দিয়েছি। অর্থাৎ অ্যাফ্রেড অফ এর পরে যদি ভার্ব দাও তাহলে সেটা আইএনজি ফর্মে দেবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। অ্যাফ্রেড অফ এর পরে ভার্ব দিলে সেটা আইএনজি ফর্মে দিবে, ঠিক আছে। সো হি ইজ অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেক, সে ভুল করতে ভয় পায়। সে ইংরেজিতে কথা বলতে ভয় পায়, সে ইংরেজিতে কথা বলতে ভয় পায়। হি ইজ অ্যাফ্রেড অফ, দেখো কথা বলা এর ইংলিশ কি হবে, স্পিক, তাহলে ভার্বটা কি হবে, ভার্ব যদি বসাও মানে অ্যাফ্রেড অফ এর পরে তাহলে সেটা আইএনজি ফর্মে দিবে। হি ইজ অ্যাফ্রেড অফ স্পিকিং, স্পিক থেকে স্পিকিং ইন ইংলিশ, হয়ে গেল। হি ইজ অ্যাফ্রেড অফ স্পিকিং ইন ইংলিশ, অর্থাৎ সে ইংরেজিতে কথা বলতে ভয় পায়, ক্লিয়ার। তারপর কি বোঝা যায়, তারা তাকে দেখে ভয় পায়, তারা তাকে দেখে ভয় পায়, তাহলে এই বাক্যটাকে আমরা তৈরি করবো আবার অ্যাফ্রেড অফ দিয়ে, দে আর অ্যাফ্রেড অফ, দেখো এখানে কি বলছে, কথা বলা মানে কোন একটা কাজকে ভয় পাচ্ছিল, তার জন্য ভার্ব লাগিয়েছি, স্পিক থেকে স্পিকিং করেছি, তাহলে অ্যাফ্রেড অফ এর পরে যদি কোনো কাজ বোঝায় মানে কোনো যদি ভার্ব থাকে সেটা আইএনজি ফর্মে দিয়ে। বাট এখানে বলছে তারা তাকে দেখে ভয় পায়, তাকে মানে কি, তো এখানে কোনো প্রোনাউন দিতে হবে, তো সেটা তো আর আইএনজি ফর্মে হবে না, তো সেই প্রোনাউনটাই বসে যাবে, তারা তাকে দেখে ভয় পায়, দে আর অ্যাফ্রেড অফ হিম, দ্যাটস ইট, দে আর অ্যাফ্রেড অফ হিম, অর্থাৎ তারা তাকে দেখে ভয় পায়, ক্লিয়ার। আমি কুকুরকে দেখে ভয় পাই, আমি কুকুরকে দেখে ভয় পাই, তো এই বাক্যটাকে আমরা আবার অ্যাফ্রেড অফ দিয়ে তৈরি করব, আই অ্যাম অ্যাফ্রেড অফ ডগস, দেখে নাও, আমি কুকুরকে দেখে ভয় পাই, আই অ্যাম অ্যাফ্রেড অফ ডগস। দেখো এখানে ডগস কি বলতো, এখানে ডগস হয়ে গেল নাউন, আর এখানে হিম কি বলতো, হিম হয়ে গেল প্রোনাউন, রাইট। তো দেখতে পেলে যে অ্যাফ্রেড অফ এর পরে যদি প্রোনাউন দাও তাহলে প্রোনাউনটাই বসিয়ে দিবে, অ্যাফ্রেড অফ এর পরে যদি নাউন থাকে তো অ্যাফ্রেড অফ এর পরে নাউন লাগিয়ে দিবে, কিন্তু যদি অ্যাফ্রেড অফ এর পরে ভার্ব দাও কিন্তু সেটা আইএনজি ফর্মে হবে, যেমন মেকিং আর স্পিকিং রয়েছে। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের সেন্টেন্স গুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করবে। ওকে, আমাকে ইংরেজিতে কথা বলতেই হচ্ছে, আমাকে ইংরেজিতে কথা বলতে হচ্ছে, এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে, দেখো এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। আমাকে ইংরেজিতে কথা বলতে হচ্ছে, মনে করো তুমি কোনো একটা কোম্পানিতে জয়েন হয়েছো, ঠিক আছে, এবার সেখানে কি বলছে যে ইংরেজিতে কথা বলতে হবে, না পারলেও যতটুকু পারো বলতে হবে, তো বাধ্য যে তোমাকে ইংরেজিতে কথা বলতে হচ্ছে, এই সেন্সে বলা আছে, ঠিক আছে। তাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে, তাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে, কেন করতে হচ্ছে, কারণ হয়তো তার পয়সার প্রয়োজন আছে, বাধ্য তাকে এই কাজটা করতে হচ্ছে, মানে একটা অনগোয়িং অ্যাকশনকে বোঝাচ্ছে, প্লাস অব্লিগেশন বুঝাচ্ছে যে কোনো একটা কাজ বাধ্য করতে হচ্ছে, এরকম মানে এই বাক্যগুলিতে বুঝাচ্ছে, ঠিক আছে। আমাকে ঘর পরিষ্কার করতেই হচ্ছে, মনে করো যে তুমি বাইরে পড়াশোনা করতে গিয়েছো, হোটেল ভাড়া নিয়েছো, রুম ভাড়া করে আছো, তো সেখানে তো তোমার পেরেন্টস নেই যে তোমার ঘরটাকে পরিষ্কার করে দিবে, তো বাধ্য তোমাকে তোমার রুম নিজেই মানে পরিষ্কার করতেই হচ্ছে, তাই না। সেই রকম ভাবে বাক্যটা দিয়েছে, আমাকে ঘর পরিষ্কার করতেই হচ্ছে, মানে ইচ্ছা নেই ঘর পরিষ্কার করার, ঘর পরিষ্কার করার তোমার ইচ্ছা নেই, বাট বাধ্য, অপশন নেই, করতে হচ্ছে। আমাকে ভিডিও তৈরি করতেই হচ্ছে, আমাকে ভিডিও তৈরি করতে হচ্ছে, ঠিক আছে। সো দেখো এরকম ধরনের বাক্যগুলিকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে, আর প্রত্যেকটা সেন্টেন্সে একটা জিনিস কমন যে যেখানে কোনো একটা কাজ বাধ্য করতে হচ্ছে, একটা অনগোয়িং অ্যাকশনকে বোঝাচ্ছে, ঠিক আছে, যে
বাধ্যবাধকতা কোনো একটা কাজ করতে হচ্ছে, ঠিক আছে। সো এরকম ধরনের বাক্যগুলিকে তৈরি করার জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করব হ্যাভিং টু। হ্যাভিং টু যেমন করে হ্যাভ টু হয় যে কোনো কাজ করতে হয়, ঠিক আছে, বাট এখানে অনগোয়িং অ্যাকশন বোঝাচ্ছে, তার জন্য হ্যাভিং টু। ওকে, প্রথম বাক্যটা কি বলছে দেখো, আমাকে ইংরেজিতে কথা বলতেই হচ্ছে, আমাকে ইংরেজিতে কথা বলতে হচ্ছে। তো এই বাক্যটাকে আমরা তৈরি করব আই অ্যাম হ্যাভিং টু স্পিক ইন ইংলিশ। দেখো আই এম হ্যাভিং টু স্পিক ইন ইংলিশ, তাহলে দেখো হ্যাভিং টু বলেছি, আর হ্যাভিং টু এর পরে ভার্বের 1 নম্বর ফর্ম লাগিয়ে দিবে। দেখে নাও হ্যাভিং টু রয়েছে, তারপরে কি দিয়েছি V1, বাকি আদার্স থেকে গেল। সো এরকম তাহলে সেন্টেন্স তৈরি করার জন্য তাহলে কি ব্যবহার করতে হবে, হ্যাভিং টু, আর তারপরে কিন্তু এটা মনে রাখো ভার্বের 1 নম্বর ফর্মটা দিবে। আই এম হ্যাভিং টু স্পিক ইন ইংলিশ, অর্থাৎ আমাকে ইংরেজিতে কথা বলতে হচ্ছে। বাক্য তৈরি করে একদম সহজ, তাকে কঠোর পরিশ্রম করতেই হচ্ছে। হি, এবার হি এর পরে তো এম বসবে না, ইজ বসবে, তো সাবজেক্ট অনুসারে এম ইজ আর লাগাবে। হি ইজ, আবার হ্যাভিং টু লাগাবো, হি ইজ হ্যাভিং টু, কঠোর পরিশ্রম করা, তার মানে কি ওয়ার্ক হার্ড, হি ইজ হ্যাভিং টু ওয়ার্ক হার্ড, দেখতে পেলে, আবার হ্যাভিং টু দিয়েছি, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম ওয়ার্ক। হি ইজ হ্যাভিং টু ওয়ার্ক হার্ড, তাকে কঠোর পরিশ্রম করতেই হচ্ছে। তো এইভাবে মানে এরকম ধরনের বাক্যগুলিকে তৈরি করতে হয় ইংরেজিতে। আমাকে ঘর পরিষ্কার করতেই হচ্ছে, আমাকে ঘর পরিষ্কার করতেই হচ্ছে, তাহলে কি বলবো, আই এম হ্যাভিং টু ক্লিন রুম। ওকে, আই এম হ্যাভিং টু ক্লিন মাই রুম, মাই রুম লাগিয়ে দিলাম এখানে, তাহলে ভালো হয়ে যাবে। আই এম হ্যাভিং টু ক্লিন মাই রুম, অর্থাৎ আমাকে আমারটা এখানে দেওয়া হয়নি, আমাকে আমার ঘর পরিষ্কার করতে হচ্ছে। ধর বাক্যটাকে এটাকে ইংরেজিতে বলবে আই এম হ্যাভিং টু ক্লিন মাই রুম, আই এম হ্যাভিং টু ক্লিন মাই রুম। দেখো আই এম হ্যাভিং তার মানে কি একটা অনগোয়িং অ্যাকশন বোঝাচ্ছে, তাই না, যে মানে এখানে কি রয়েছে, যে সাবজেক্ট অনুসারে এম ইজ আর রয়েছে, মানে অ্যাম রয়েছে, প্লাস কি রয়েছে এখানে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম রয়েছে, তার মানে এটা একটা অনগোয়িং অ্যাকশনকে বোঝাচ্ছে। আই এম হ্যাভিং টু ক্লিন মাই রুম, আমাকে আমার ঘর পরিষ্কার করতে হচ্ছে। আমাকে ভিডিও তৈরি করতে হচ্ছে, আমাকে ভিডিও তৈরি করতে হচ্ছে। I am having to make videos, হয়ে গেল। I am having to make videos, অর্থাৎ আমাকে ভিডিও তৈরি করতে হচ্ছে। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের সেন্টেন্স গুলোকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এই কারণে আমি তাকে ঘৃণা করি, এই কারণে আমি তাকে ঘৃণা করি, এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? দেখো এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। এই কারণে আমি তাকে ঘৃণা করি, এটা তো বললাম। এই কারণে ছেলেটি হাসছে, এই কারণে ছেলেটি হাসছে, এরকম ধরনের বাক্য আমরা কিন্তু বলে থাকি, প্রতিদিন এরকম ধরনের বাক্য বলে থাকি। এই কারণে সে কফি পছন্দ করে না, এই কারণে সে কফি পছন্দ করে না, এই কারণে সে চা পছন্দ করে না, ঠিক আছে। এই কারণে আমি এটা ভালোবাসি, এই কারণে আমি এটা ভালোবাসি, ঠিক আছে। সো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে কিভাবে বলবে? আর এই 4টি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে এই কারণে। দেখো এই 4টি সেন্টেন্সে এই কথাটা লেখা আছে এই কারণে। ওকে, সো এই কারণে বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব দিস ইজ ওয়াই, দিস ইজ ওয়াই, যেটা বাংলা অর্থ হচ্ছে এই কারণে। ওকে, সো দেখো কি করবে, এই কারণের পরিবর্তে আমরা দিস ইজ ওয়াই ব্যবহার করব, আর তারপরে যে বাকি সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সটাকে জুড়ে দেবো, দ্যাটস ইট। ওকে, সো এই কারণে আমি তাকে ঘৃণা করি, তো এই বাক্যটাকে আমরা ইংলিশে বলবো দিস ইজ ওয়াই আই হেট হার। This is why I hate her. That's it. দেখো this is why, যেটা বাংলা অর্থ হচ্ছে কি বলতো, এই কারণে, আর তারপরে যে আমি তাকে ঘৃণা করি, এই বাক্যটা আমি জুড়ে দিয়েছি I hate her. That's it.
বাক্য তৈরি হয়ে গেল। বাক্য তৈরি করা একদম সহজ। এই কারণে ছেলেটি হাসছে, এই কারণে ছেলেটি হাসছে। তাহলে দেখো এই কারণে বলতে আমরা কি ব্যবহার করবো? দিস ইজ ওয়াই। ওকে, দিস ইজ ওয়াই, অর্থাৎ এই কারণে ছেলেটি হাসছে। দ্য বয় ইজ লাফিং, দ্য বয় ইজ লাফিং হয়ে গেল। দিস ইজ ওয়াই দ্য বয় ইজ লাফিং, অর্থাৎ এই কারণে ছেলেটি হাসছে। তারপরে বাক্যটা দেখো, এই কারণে সে কফি পছন্দ করে না, এই কারণে সে কফি পছন্দ করে না। তো আবার দেখে নাও এই কারণে, তাহলে এই কারণে বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করবো? দিস ইজ ওয়াই সে কফি পছন্দ করে না। এটার ইংলিশটা লাগিয়ে দেবো, দিস ইজ ওয়াই he does not like coffee. That's it. This is why he does not like coffee. অর্থাৎ এই কারণে সে কফি পছন্দ করে না। ওকে, এই কারণে আমি এটা ভালোবাসি, এই কারণে আমি এটা ভালোবাসি। This is why I love it. This is why I love it. দেখো, this is why I love it, অর্থাৎ এই কারণে আমি এটা ভালোবাসি। ওকে, সো আশা করি বুঝতে পারলে যে এরকম ধরনের সেন্টেন্স গুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। আপাতত আমার টাকা নেই, আপাতত আমার টাকা নেই, এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? দেখো এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। আপাতত আমি ব্যস্ত আছি, এরকম ধরনের বাক্য আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি। আপাতত আমি ব্যস্ত আছি, অর্থাৎ আপাতত বলতে মানে এখনকার মতো আমি ব্যস্ত আছি, ঠিক আছে, এরকম বোঝাচ্ছে। আপাতত আমার টাকা নেই, অর্থাৎ এই মুহূর্তে, অর্থাৎ এখনকার মতো আমার টাকা নেই। আপাতত তাকে যেতে দাও, আপাতত তাকে যেতে দাও। আপাতত তারা এখানে থাকবে, আপাতত তারা এখানে থাকবে, অর্থাৎ এখনকার মতো তারা এখানে থাকবে, এরকম সেন্সটা বোঝাচ্ছে, ঠিক আছে। তো এই চারটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে আপাতত, প্রত্যেকটা বাক্যে রয়েছে। ওকে, সো এরকম ধরনের সেন্টেন্স গুলি ইংরেজিতে কিভাবে তৈরি করবে, অর্থাৎ আপাতত বুঝাতে ইংরেজিতে কি ব্যবহার করবে? দেখো আপাতত বুঝাতে অর্থাৎ এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে তৈরি করতে আমাদেরকে ব্যবহার করতে হবে ফর দ্য টাইম বিং, ফর দ্য টাইম বিং, হুইচ বেসিক্যালি মিন্স ফর নাও, যেটার বাংলা অর্থ হচ্ছে এখনকার মতো বা আপাতত, ঠিক আছে। তো প্রথম বাক্যটা কি রয়েছে দেখে নাও, আপাতত আমি ব্যস্ত আছি। তো ফর দ্য টাইম বিং আই এম বিজি, for the time being I am busy। তাহলে দেখলে ফর দ্য টাইম বিং বেসিক্যালি মিন্স আপাতত, অর্থাৎ এখনকার মতো, যেটাকে ইংলিশে বলা হয় ফর নাও অথবা এট দিস মোমেন্ট, এই মুহূর্তের মতো, ঠিক আছে। তো আপাতত আমি ব্যস্ত আছি, ফর দ্য টাইম বিং আই এম বিজি। ওকে, অর্থাৎ আপাতত আমি ব্যস্ত আছি। আপাতত আমার টাকা নেই, অর্থাৎ এই মুহূর্তে অথবা এখনকার মতো আমার টাকা নেই, এরকম ব্যাপারটা। সো এটাকে আমরা ফর দ্য টাইম বিং দিয়ে তৈরি করব। ফর দ্য টাইম বিং, ফর দ্য টাইম বিং আই ডোন্ট হ্যাভ মানি, মানে আপাততের পরিবর্তে ফর দ্য টাইম বিং ব্যবহার করবে আর তারপরে বাকি সেন্টেন্সটাকে জুড়ে দিবে, দ্যাটস ইট। সেন্টেন্স তৈরি করে একদম সহজ। ওকে, ফর দ্য টাইম বিং আই ডোন্ট হ্যাভ মানি, ব্যাস হয়ে গেল। ফর দ্য টাইম বিং আই ডোন্ট হ্যাভ মানি, অর্থাৎ আপাতত আমার টাকা নেই। ওকে, আপাতত তাকে যেতে দাও, আপাতত তাকে যেতে দাও, আবার ফর দ্য টাইম বিং দিয়ে তৈরি করব। ফর দ্য টাইম বিং অর্থাৎ আপাতত তাকে যেতে দাও, তাহলে কি দেবো আমরা? লেট হিম গো, লেট হিম গো। দেখো লেট হিম গো মানে কি? তাকে যেতে দাও। আর ফর দ্য টাইম বিং মানে আপাতত, তার জন্য আপাতত তাকে যেতে দাও, ফর দ্য টাইম বিং লেট হিম গো, দ্যাটস ইট। আপাতত তারা এখানে থাকবে, আপাতত তারা এখানে থাকবে।
for the time being they will stay here for the time being they will stay here অর্থাৎ আপাতত তারা এখানে থাকবে। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে তৈরি করার জন্য কি ব্যবহার করতে হয়। ওকে, আমি তাকে একটু আগে দেখেছিলাম, আমি তাকে একটু আগে দেখেছিলাম, এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে? দেখো এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। সে আমাকে একটু আগে এই বইটি দিয়েছিল, সে আমাকে একটু আগে এই বইটি দিয়েছিল, এরকম ধরনের বাক্য আমরা বলে থাকি। ঠিক আছে, যে সে আমাকে একটু আগে এই কলমটা দিয়েছিল, সে আমাকে একটু আগে এই বইটা দিয়েছিল। ঠিক আছে, আমি তাকে একটু আগে দেখেছিলাম, আমি তাকে একটু আগে দেখেছিলাম। এবার হয়তো তোমাকে কেউ জিজ্ঞাসা করছে যে তুমি কি তোমার বন্ধু শ্যামকে দেখেছো? তুমি তখন বলতে পারো এরকম যে কি, হ্যাঁ আমি তাকে একটু আগে দেখেছিলাম, আমি তাকে একটু আগে দেখেছিলাম। ঠিক আছে, সে আমাকে একটু আগে কল করেছিল, সে আমাকে একটু আগে কল করেছিল, এই সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট। এরকম ধরনের বাক্য কিন্তু আমরা প্রতিদিন বলে থাকি। ঠিক আছে, সে আমাকে একটু আগে কল করেছিল। ওকে, সো এরকম ধরনের সেন্টেন্স গুলোকে ইংরেজিতে কিভাবে তৈরি করবে? আর এই তিনটে সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে একটু আগে, একটু আগে, একটু আগে। সো একটু আগে অর্থাৎ কিছুক্ষণ আগে। ঠিক আছে, বাক্যটা যদি এরকম থাকে, সে আমাকে কিছুক্ষণ আগে কল করেছিল, তবুও ঠিক আছে। সো একটু আগে বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব a while ago, a while ago। ঠিক আছে, যেমন সে আমাকে একটু আগে এই বইটি দিয়েছিল, তাহলে কি বলবো আমরা? he gave me this book a while ago। হয়ে গেল। দেখো a while ago, তার মানে একটু আগের পরিবর্তে কি দিয়েছে? a while ago। he gave me this book, সে আমাকে এই বইটা দিয়েছিল, একটু আগে বাংলাতে লেখা আছে, তার জন্য আমরা কি ব্যবহার করলাম? a while ago। সো he gave me this book a while ago, অর্থাৎ সে আমাকে একটু আগে এই বইটি দিয়েছিল। বুঝতে পারলে তাহলে যে একটু আগে বুঝাতে আমরা a while ago কে ব্যবহার করব। ওকে, আমি তাকে একটু আগে দেখেছিলাম, আমি তাকে একটু আগে দেখেছিলাম, I saw him a while ago। হয়ে গেল। I saw him a while ago, অর্থাৎ আমি তাকে একটু আগে দেখেছিলাম। ক্লিয়ার? বাক্য তৈরি করে একদম সহজ, যেমন নর্মাল সেন্টেন্স তৈরি করো সেরকম ভাবে তৈরি করবে, তারপরে a while ago লাগিয়ে দিয়ে বাক্যটা দেখে নাও। I saw him, আমি তাকে দেখেছিলাম, কি বলছে? একটু আগে, দ্যাটস ওয়াই এখানে কি ইউজ করা হচ্ছে? a while ago। হয়ে গেল। সে আমাকে একটু আগে কল করেছিল, সে আমাকে একটু আগে কল করেছিল, he called me a while ago। দেখতে পেলে? he called me, সে আমাকে কল করেছিল, a while ago অর্থাৎ একটু আগে। ওকে, সে আমাকে একটু আগে কল করেছিল, he called me a while ago। ওকে, সো দেখতে পেলে যে এরকম ধরনের সেন্টেন্স গুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়, রাইট? তো আশা করি তোমরা নিজে থেকে এবার এরকম ধরনের বাক্য অর্থাৎ একটু আগে বুঝাতে a while ব্যবহার করে এরকম ধরনের বাক্য তৈরি করতে পারো। ওকে, সো এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো, আমি তাকে একটু আগে মেসেজ পাঠিয়েছিলাম, আমি তাকে একটু আগে মেসেজ পাঠিয়েছিলাম, এটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।